প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের পর্দায় দেখছেন ইউসিবি টু দ্য পয়েন্ট। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছে আমি সামান্থা। দর্শক, রাজনীতি নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের জাতীয় সংসদ নির্বাচন কিন্তু সন্নিকটে চলে এসেছে এবং নির্বাচন নিয়ে আমাদের মনে নানান প্রশ্ন তো আগে থেকে আছে। এখনো প্রশ্ন রয়ে গেছে যে উৎসব মুখর সেই পরিবেশ আমরা দেখতে পাচ্ছি কিনা, ভোটের যে প্রচারণা সেগুলো আসলে চলছে কিনা, বা নাকি একটু ভয়ে আছে সকল প্রার্থীরা যে ভোটের প্রচারণা চালাবে বা নির্বাচনের প্রচারণা চালাবে। তাও আমরা ছোটোখাটো মিছিল দেখতে পাচ্ছি, কিন্তু যেই স্বপ্নটি আমাদের মনে ছিল, যে আকাঙ্ক্ষা ছিল যে স্মরণকালের শ্রেষ্ঠ নির্বাচন, সেটি আসলে কতটুকু সত্য হতে যাচ্ছে, সেখানে ইসির ভূমিকা কী। আবার যদি আমরা আন্তর্জাতিক রাজনীতির কথা বলি, ট্রাম্পের যে আচরণ অন্যান্য দেশের প্রতি, সেটি নিয়েও একটু কথা বলা দরকার, এবং বাংলাদেশ কি আসলে সেই রোশানলে পড়তে পারে কিনা, এবং আমেরিকা যাওয়ার জন্য যে বন্ড আসলে জমা দিতে হবে, সেখানে 15,000 মার্কিন ডলার বা 18 লাখের মতো টাকা বন্ডে থাকতে হবে, সেই তালিকায়ও এখন বাংলাদেশ যুক্ত হয়েছে। বাংলাদেশ ছাড়াও আরও অন্যান্য দেশ যুক্ত হয়েছে। সব কিছু নিয়ে আসলে কথা বলবো বাংলাদেশের রাজনীতি এবং বহির্বিশ্বের রাজনীতি নিয়ে। আমাদের সাথে দুজন অতিথি আজ আছেন অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। স্বাগতম আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকেও স্বাগতম, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আলমগীর পাভেলের কাছে যাব শুরুতেই। এখন রাজনীতির কি অবস্থা, নির্বাচনকে সামনে রেখে কি চলছে? আমার মনে হচ্ছে যে রাজনীতি বোধহয় একটা নতুন বছরে নতুন একটা প্রত্যাশার জায়গা থেকে শুরু হয়েছে। প্রত্যেকটা দলই যারা বাংলাদেশের গণতন্ত্রকে বিশ্বাস করেছে এবং স্বৈরাচার বিরোধী অবস্থানে যারা ছিল, তারা প্রত্যেকেই প্রত্যাশা করছে যে একটা সুন্দর নির্বাচন, এবং সেই নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে প্রত্যেকেরই প্রস্তুতি আছে। এবং সেই প্রস্তুতিতে আমরা সবাই চাইব যে এটা যতটা সম্ভব উৎসব মুখর রাখার চেষ্টা। তো স্বাভাবিকভাবে জানি আমাদের দেশে নির্বাচন মানে উৎসব মুখরতা, এর সাথে অনেক কিছু জড়িয়ে থাকে, মানুষেরও প্রত্যাশা থাকে। প্রত্যেক দিন সন্ধ্যায় আড্ডা হয়, আসর হয়, প্রার্থীর পক্ষে প্রচারণা চলে, মানুষ চা বিস্কিটে তাদের সেই সময়টাকে কাটায়। এমন কিছু এমন হওয়ার সময় ঠিক এখনও তো যেহেতু নির্বাচনী প্রচার চালাবার জন্য যে আনুষ্ঠানিক যে সময়, সেই সময়টা আসেনি। নির্বাচন কমিশন সেই সময়টা বেঁধে দিয়েছেন, সেটাও বেশ কিছু দূরে এখনও রয়েছে। তো এখনও সেই প্রস্তুতি চলছে মনে হয় সবার ক্ষেত্রে। একটা সবাই সুন্দর নির্বাচন চাই, এটা জনগণ যেমন চায়, আমার বিশ্বাস সরকারও চায়। তার কারণ তাদেরও তো একটা সুন্দর পরিসমাপ্তি নিয়ে চলে যাওয়াটাই হয় তাদের জন্য সুখময় স্মৃতি। তারা কেন বা সেটা থেকে বঞ্চিত করবে নিজেদের। আর রাজনৈতিক দলগুলো তাদেরও তো প্রত্যেকের একটা প্রত্যাশা রয়েছে যে জনগণ তাদেরকে কতটা সমর্থন করেন, সেটা তো তাদেরও একটা জানবার প্রয়োজন আছে এখানে। তো এই সব কিছু মিলে আগামী রাজনীতিতে আমাদের প্রত্যাশাটা সবারই একই জায়গায়, যে আমরা একটা সত্যিকার অর্থে শান্তিপূর্ণ নির্বাচন যেমন চাই, তেমনি চাই যে একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যেন তার মতামতটাকে সুন্দরভাবে প্রকাশ করতে পারে। এবং সবকিছুর মধ্যেই কিন্তু আসলে প্রশ্ন থেকে যায়। জনগণ প্রশ্ন করে, অন্যান্য দলের লোকজনেরা প্রশ্ন করে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন বাংলাদেশ আসলো, সেখানেও আসলে কথা উঠেছে বা অনেকেই বলেছে যে হয়তো ভারতের অনুমতি নিয়ে বা নিশ্চয়তা নিয়ে তিনি দেশে পা রেখেছেন। আমার মনে হয় এর চাইতে বলবো কি যে অশ্রাব্য কথা বোধহয় আর কিছু হতে পারে না। আমি মনে করি এটা শোনাই উচিত না আমার। কারণ হচ্ছে যে বিএনপি এমন একটা দল যে পরিপূর্ণভাবে বাংলাদেশ তার সর্বাগ্রের অগ্রাধিকার, এই কথাটি তার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব যেমন তার জীবন এবং মৃত্যু দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বুঝেছেন যে এই মাটি হলো তার একমাত্র ঠিকানা, এবং জনাব তারেক রহমান তাদের উত্তরসূরি। সেক্ষেত্রে তার এখান থেকে বিচ্যুত হওয়ার তো কোনো সুযোগ নেই। 111কে যদি হিসাব করতে চান, যেটি তাকে সত্যিকার অর্থে পঙ্গুত্ব কেন রাজনীতি থেকে নির্বাসিত করার কাছাকাছি নিয়ে গেছিল, সেটার সাথেই তো যারা জড়িত ছিল, যাদের কারণে 15টি বছর আমরা নির্বাচন বঞ্চিত ছিলাম, সেই জায়গাতে বিএনপির মতো একটা রাজনৈতিক দল যাদের মূল ভিত্তি হচ্ছে জনগণের সমর্থন, তারা এই সমস্ত কথাবার্তাগুলোর ভেতরে ঢুকবে এটি তারা কল্পনাও করে না। ফলে এই কথাগুলোকে তারাই আরোপিত করতে চায় যাদের ভেতরে হয়তো সেরকম চিন্তাভাবনা আছে সেরকম। তবে এই ব্যাপারে নিশ্চিত আমার মনে হয় যে কথাটা আমি খুব বেশি আলোচনার মধ্যে আনতেই চাই না, যে বিএনপি এরকম কোনো কিছুতে কেন, শুধু ভারত বলে কেন, পৃথিবীর কোনো দেশের সাথেই বিএনপি এরকম কোনো বোঝাপড়ার জায়গাতে নেই। বিএনপি বাংলাদেশ তার সর্বাগ্রে, সবার আগে বাংলাদেশ, সেটি তাদের প্রথম এবং আপসহীন জায়গায় থাকবে, সেটা আমাদেরও প্রত্যাশা। ধন্যবাদ। আমরা ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবিরের কাছে শুনি। আপনার একটি বক্তব্যে আমি শুনছিলাম যে এমন একটি কথা, এবং অনেকেই হয়তো ভাবছিল যে বিএনপি ক্ষমতায় চলে গিয়েছে, বা এর আগে একটা কথা ছিল যে জামায়াতে আসলে ক্ষমতায় যাবে। তো আপনার আসলে নির্বাচনকে সামনে রেখে কি মনে হচ্ছে, কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। তো আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার খালি বলবো সিনিয়র না, উনি অনেক জ্ঞানগর্ভ মানুষ, পাভেল ভাই। উনি যে কথা বললেন সেগুলোর সাথে আমি একমত, এবং এটাই জাতি আশা করে।
সেটা হচ্ছে আমি কিন্তু আমার যেগুলো বক্তব্যে আনন্দবাজার পত্রিকা নিয়ে যেটা বলছি সে তার আগে কিছু কথা বলছে যেগুলোকে কেউ হয়তো কোট করছে না বা আমি কোট করে পুরোটাই শুনেছি। আচ্ছা, এখানে কথা হলো যে দুইটা জিনিস। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত রাজনৈতিকভাবে আপোষহীন থাকার জন্য যদি কোনো পরিবার, আমি বলবো না দল, কোনো পরিবার সবচেয়ে বেশি সাফার করে থাকে সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কেন? ৭১ সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা উনি দিলেন। এই ঘোষণা নিয়ে আজ পর্যন্ত কিন্তু বিতর্ক থেমে নেই। মানে একটা লোকের যে ক্রেডিট, সেই ক্রেডিটটা কিন্তু আমরা দিতে চাচ্ছি না। এবং সাংবিধানিকভাবে এই মিথ্যার আশ্রয় নিয়ে বলা হলো শেখ সাহেব এই ঘোষণা দিয়েছে, যেটা একবারে সম্পূর্ণভাবে একটা মিথ্যা, এবং এই মিথ্যাকে আপনি স্ট্যাবলিশ করলেন সংবিধানের মধ্যে। দ্বিতীয় কথা দেখেন, যখন একনায়কতন্ত্র চালু হলো, মানুষের মুখ বন্ধ করে দেওয়া হলো, এবং আমরা ছোটবেলায় একটা কথা শুনতাম, ঘ্যানের কুলুর বলদ, ঘ্যান যে ভাঙায় সেখানে একটা বলদ ঘোরে, এবং এই বলদের মুখে একটা গোমায় দাঁত থাকে, চোখে বন্ধ রাখা হয় যাতে ও বুঝতে না পারে যে ওই একই জায়গায় ঘুরতেছে। ওর যেহেতু চোখ বন্ধ, ও ভাবে যে বহু মাইলের পর মাইল ঘুরতেছে, কিন্তু ওই একই জায়গায় ঘুরতেছে। আমাদের দেশটায় ৭১ থেকে ৭৫ পর্যন্ত যে জায়গায় যাওয়ার কথা স্বাধীনতা, সে সবই তো ছিনতাই হয়ে গেল। এবং এই যে মানুষের বাক স্বাধীনতা যখন হরণ করে নিলেন, তখন ঠিক একটা জিনিস বোঝেন, একটা সাধারণ মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ আর সেনাবাহিনীর একজন অফিসারের অংশগ্রহণের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। একটা সাধারণ মানুষের জেদ জরিমানা হওয়া স্বাভাবিক, কিন্তু একটা মিলিটারি যখন তার শৃঙ্খলা ভেঙে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছে, তার একমাত্র পরিণতি মৃত্যুদণ্ড, আর কোনো কিছু নেই। ঠিক একই কাজটাই তিনি করলেন ৭ই নভেম্বর। কিন্তু সে দেশের যখন সিপাহী জনতার বিদ্রোহ হলো, সেখানে কিন্তু জিয়াউর রহমানকে মানুষ কি করলেন? পছন্দ করলেন। এবং খালি পছন্দ না, সেই সময় তার পক্ষে এই দেশের নেতৃত্ব নেওয়াটাও ছিল একটা খুবই ঝুঁকিপূর্ণ। আজকে যে কথাটাই যে বলুক, আজকে যে ইলেকশন হচ্ছে না উৎসব মুখর, দেখেন আজকে কিন্তু যেই ক্ষমতায় যাবে তার জন্য কিন্তু প্রচুর ঝুঁকি ওয়েট করতেছে। সো সবাই খুব উৎসাহ নিয়ে আছে যে ক্ষমতায় যাওয়ার জন্য। আসলে জিনিসটা তা না, কারণ এটার সাথে যদি আপনি ৭৭ সালের তুলনা করেন। আসেন, ভারত বিরোধিতা করলেন উনি কীভাবে? দুইটা, সেকুলারিজমটাকে কনস্টিটিউশন থেকে বাদ দিলেন, ইসলামকে ভিতরে ঢুকালেন, এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে নিয়ে আসলেন। এটাই তার জন্য অপরাধ হয়ে গেল। তালপট্টি দ্বীপ দিতে অস্বীকার করলেন, এই জন্য তাকে জীবন দিতে হলো। আওয়ামী লীগকে পুনর্বাসন করলেন, ১৭ দিনের মাথায় তাকে শহীদ হতে হলো। তাহলে একটা বাচ্চার যে সময় বাবার কি পাওয়া উচিত ছিল, স্বাভাবিকভাবে যে সময়টা বাবা দিবে, বাবাকে ডাকা হবে, কোকো বা তারেক রহমান কিন্তু সেই জিনিসটা পাইল না, একদম আর্লি চাইল্ডহুডে। কারণ ৮১ সালে তাদের বয়স কতটুকু? আসেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু প্রথম দিনই বলছিলেন এই জানাজার পরে, আমি তো রাজনীতি করতে আসতে চাই না, আমি ছিলাম হাউস ওয়াইফ, আমাকে রাজনীতি নিয়ে আসলেন। এবং একটা সত্য কথা দেখেন, ইন্ডিয়া কিন্তু সবসময় পেট্রোলাইজ করছে শেখ হাসিনাকে। সে এদেশে এসে কোনো দিন খাওয়া পড়া থাকার কোনো অভাব কোনো দিন বুঝতে হয়নি, কারণ এই টাকাটা সবসময় দিল্লি থেকে আসতো। বেগম খালেদা জিয়া বিএনপিকে এস্টাবলিশ করতে কেন ৯০ সাল পর্যন্ত স্ট্রাগল করতে হয়েছে? আমার মনে হয় এই কথাগুলো আমরা অন্য টক শোতে শুনে ফেলেছি। আমরা একটু নতুন কথায় যাই, তাতে শেষ করে দিচ্ছি। সো এই জায়গায় এসে ২৪ সালের জুলাই মাসে ৩টা জিনিস তার প্রমাণ পাইছে। এক হচ্ছে এই দেশে ফিরতে পারছে, সেটা কার জন্য? এই ৩৬ জুলাইয়ের জন্য। মার মুখ দেখতে পাইছে একটা সন্তানের জন্য, যেটা সবচেয়ে বেশি, মানে কি বলবো, এর চেয়ে আবেগময় কিছু নেই। মাকে নিজ হাতে দাফন করতে পেরেছে। সো আজকে যদি সে আনন্দবাজার পত্রিকার সংবাদ যদি সত্য হয়, তাহলে এই প্রতিটা জিনিসের সাথে সে কি করবে? বিট্রায়াল হবে। আর এই বিট্রায়াল হলে কি সে দেশে রাজনীতি করতে পারবে? দ্বিতীয় কথা, ইন্ডিয়া কাউকে কোনদিন ক্ষমতায় রাখতে পারবে না এই দেশে, সেটা প্রমাণ হয়েছে ৭৫ থেকে এই ২৪ জুলাই পর্যন্ত। সো যদি তারেক রহমান সাহেব এই কাজটা করেন, তাহলে সে কি হচ্ছে? তার বাবা মাকে ধারণ করে না। সো একজন মানুষ হিসাবে, বাংলাদেশি হিসাবে আমি বিশ্বাস করতে চাই এটা একটা দুঃস্বপ্ন। এবং এই দুঃস্বপ্নটা কেন নিয়ে আসা হয়েছে এটাও বলবো আমি, ইন্ডিয়ান ন্যারেটিভ। কি ন্যারেটিভ? যাতে এদেশে একটা অস্থিরতা তৈরি হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি হয়, অবিশ্বাস তৈরি হয়। এবার আপনার কাছে আসে, ইলেকশন কমিশন এই অবিশ্বাস দূর করার ক্ষেত্রে আমি বলবো ফেল করছে। লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে। আপনাকে দুইটা জিনিস দেখায়। ১২ই মে ২০২৫ এখানে বলল আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন
সহযোগী মানে 14 দল, ভাতৃপ্রতিম সংগঠন মানে মহাজোট, গুম খুন হত্যা ধর্ষণ নির্যাতন সব কাজের জন্য জড়িত বলে তাদেরকে কি করলেন যাবতীয় কার্য তবে নিষিদ্ধ আপনার এই করলেন। কাগজ দেখানো নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে যে আমার আপনি কথা নাকি শুনুন। নিজে নিজে টাইপ করে তারপর কাগজের মধ্যে বসিয়ে এটা হচ্ছে ভাই এরকম কোন কাজ কেউ যদি দেখাতে পারে আমি আপনার মাধ্যমে আমি চ্যালেঞ্জ ফেসবুকে দেখেছিলাম আচ্ছা, সেটা সামাজিক কেউ অনেক যোগাযোগ কিছু মাধ্যমে বলতে ছড়িয়ে পারে, আমি পড়েছিল। এটা প্রজ্ঞাপন দেখালাম, আমার নিজের কিছু নেই। এবং এই ক্ষেত্রে কি হলো, ইলেকশন কমিশনে দেখেন 167 জন প্রার্থী জাতীয় পার্টির বৈধ বলে ঘোষণা হয়েছে। তাহলে কনস্টিটিউশন বলতেছে যদি এই প্রজ্ঞাপন সঠিক হয় তাহলে 66-এ আর্টিকেল 66 অনুযায়ী কি বলতেছে, জাতীয় পার্টির কারোই এই ইলেকশনে কি করার কথা না, অংশগ্রহণ করার কথা না। অংশগ্রহণ ঠিক করার আছে, খালি কথা না, ব্যারিস্টার আমি শাহরিয়ার আপনি কবির। এটা শেষ করে দিই, আপনি দেখছেন ইজ ডিসকোয়ালিফাইড ফর সাচ ইলেকশন বাই অর আন্ডার এনি ল। সো এই আইনের দ্বারা তো সে ডিসকোয়ালিফাইড। তাহলে আপনি তাদেরকে 167 বৈধতা দিলেন, তাহলে লেভেল প্লেইং ফিল্ড না কোথায় তবে আছে? তবে তো এই আমাদের সংবিধান সংস্কার নিয়ে অনেক কথা উঠেছে। না আমরা না, একটু- আপনি জাতীয় পার্টিকে কেন এর সাথে এই ইলেকশনে সে তো করার কোনো সুযোগই নাই। আচ্ছা, আমরা আলমগীর পাভেলের কাছে শুনি। অনেকে কিন্তু এই জায়গায় মনে করছে যে একটি দলকে যদি আপনি সরিয়ে রাখেন সেখানেও আসলে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না। আপনি জনগণের কাছে আনুন, জনগণ সেটিকে ক্যান্সেল করে দিক, ভোট না দিয়ে বাতিল করে দিক। এটিকে আপনি কিভাবে দেখছেন? না, আমার মনে হয় কি যে সবগুলো ব্যাপারগুলো এত সরলীকরণ করা ঠিক হবে না। হ্যাঁ? যে আপনি যদি এখন মানুষের এই যে সব কিছুর ক্ষেত্রে সব মূল কথা হলো জনগণের আকাঙ্ক্ষাটা কি। আপনি এই মুহূর্তে যদি আওয়ামী লীগকে একটা দলের প্রতীক দিয়ে যদি নির্বাচন করান তাহলে এই বাংলাদেশের এই প্রেক্ষাপটে মানুষগুলোর সাথে কি সত্যি সত্যি আপনি অ্যালাইন করতে পারবেন, তাদের সাথে কি আমরা সম লেভেলে থাকতে পারবো? এই জন আকাঙ্ক্ষাকে যদি আমি অস্বীকার করতে চাই তাহলে সেটি কিন্তু প্রকৃতপক্ষে এই জুলাইয়ের যে অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে একটা নতুন ভাবনার উন্মেষ হয়েছে তার সাথে তো আমি থাকতে পারলাম না। তো এখানে তর্কের বিষয় কিছু নেই, এবং এটাকে তো বলা হয়েছে তাদের কার্যক্রমকে স্থগিত করা হয়েছে। তারা আইনের মধ্য দিয়ে যদি সত্যি প্রমাণ করতে পারে যে তাদের সত্যি কোনো অপরাধ ছিল না তো ভালো কথা, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারে। কিন্তু জনগণ সবচেয়ে বড় কথা কি, আপনি আইন দিয়েও কিন্তু সব কিছুকে কিন্তু প্রতিষ্ঠা করতে পারে না। পারসেপশন বলে একটা কথা আছে, একদম সেই পারসেপশনের জায়গাতে যারা মানুষের কাছে গ্রহণযোগ্য না তাদেরকে জোর করে যদি আপনাকে যদি গ্রহণ করাবার চেষ্টা করেন, ওই যখন জোর করে যখন প্রেম করানো যায় না, ঠিক এইরকমই একটা ব্যাপার মানুষের কাছে কিন্তু তাদেরকে নিয়ে গেলেও কিন্তু মাঝখানে হবে কি তাদেরকে আপনি ঝুঁকির মধ্যে ফেলবেন, জনগণের রোষের মুখে নিয়ে যাবেন তাদেরকে। তো এটা তো হয়নি সেটা, এবং সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্তটা সঠিক ছিল। আমার মনে হয় যে এটার সাথে আমরা থাকি, এবং আইনগতভাবে তারা এটা যদি সমাধান করে যদি তাদের যদি প্রমাণ করতে পারেন যে তাদের আবার রাজনৈতিক প্রত্যাবর্তন পুনর্বাসন সত্যিকার অর্থে সম্ভব, তো সেটা হতেই পারে। আর একটা ব্যাপার আগের কথার সাথে মিল রেখে আমি একটা কথা শুধু এখানে বলি যে এই যে ভারত কাছ থেকে আমাদের যে কথাটা আনন্দবাজার সংক্রান্ত যে কথাটি আপনারা বলেন, যে আমাদের কিন্তু খুব ভালো করে দেখা যাচ্ছে যে একটা বিশেষ দেশের প্রতি আনুগত্য রেখে যদি সত্যি সত্যি আপনি দেশ পরিচালনা করতে চান তার পরিণতি কতটা নির্মম এবং ভয়াবহ হতে পারে এটা চোখের সামনে দেখার পরে এই কাজ কেউ করবে তো সে তো বেকুব ছাড়া কিছু না। তো আপনি কি আমাদের ধরেন নেতৃত্বকে আসলে বেকুব মনে করেন নাকি যে আমরা এই কাজ করতে যাব? তো সুতরাং এই সব কিছু মিলে আপনি যে প্রশ্নটি করেছেন তার উত্তর আমি খুব মনে হয় যে যেটা আমার পক্ষে যেটা দেওয়া উচিত ছিল সেটা দিয়েছি আমি। আর যদি অন্য কোনো বিষয় নিয়ে আপনি যদি জানতে চান সেটা আমাকে বলতে পারেন, কারণ এই ক্ষেত্রে অন্যান্য সহযোগী বিষয় নিয়ে শাহরিয়ার ভাই যে কথা বলেছেন সেটিও কিন্তু একটা বিবেচনার একটা জায়গা। তো সেই বিবেচনার জায়গাতে উনিও আইনজীবী, আমার মনে হয় যে উনি তো সংবিধান এবং গেজেট এগুলো তো ওনার খুব কাছাকাছি থাকে, তো এগুলো নিয়ে আমার মনে হয় যে উনি একটা আইনি অবস্থান নিতেই পারেন। রিট ফাইল করা হয়েছে ভাই, রিট আজকে মুভ করা হয়েছে, সেটা নিয়ে একটা অবস্থান তারা নিয়ে হয়তো সেই সত্যটা প্রতিষ্ঠিত করতে পারলে আমার মনে হয় যে উনি যে কথা বলছেন যে বিশেষ করে একটা সহযোগী এবং তার সাথে আর একটা রয়েছে জোটভুক্ত আর কি যেটা, তো সেটার ক্ষেত্রে যখন একটা সুস্পষ্ট কথা ওখানে আছে সেটাও একটা আলোচনার বিষয়। তবে এটার জন্য কিন্তু খুব দেরিও হয়ে গেছে। এতদিন ধরে তাদেরকে একটা মধ্য অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। একটি আইনি পরিচ্ছন্ন প্রক্রিয়া আসা উচিত ছিল আরো আগেই। হ্যাঁ, সেটা এখন ঠিক। নির্বাচন ঘনিয়ে এসে আসলে কি সিদ্ধান্ত এটা তো ঠিক যে ওই দলটিকে তো আপনি কোনো রকম ভাবে এই দায়মুক্ত করতে পারেন না, কারণ আপনি যদি 2014 সালে নির্বাচনের কথা বলেন, সে 18 নির্বাচনী বলেন বা 24 নির্বাচনী বলেন, এগুলোকে যদি ন্যূনতম কিছু যদি বৈধতা যদি দিয়ে থাকে তাহলে এই দলটি সেটা করেছে। তাহলে আপনি মূল যাদেরকে অপরাধী করছেন তো ওই সহযোগী যারা এই কাজটি সংগঠন করবার ক্ষেত্রে মূল অনুঘটক ছিল তাদেরকে তো এতটা সহজে দায়মুক্তি দেওয়া যায় না, তাই না? ওকে, আমরা এস এম শাহরিয়ার কবিরের কাছে শুনি। হাদি হত্যার বিচার বা প্রথম আলো পোড়ানো বা যাই নিয়ে কথা বলি, চ্যানেল আই, যমুনা টিভি এইসব নিয়েও কথা হয়েছে, আপনার বক্তব্যে শুনেছি। তো ওই জায়গাটা যদি আমি আসলে আসতে চাই, বিচার তো আসলে আমরা সব কিছুর জন্য সবাই চাই। এখন ধরেন দুটি অপরাধ সংঘটিত হলো,
এখন একটির বিচার করতে হয়তো একটু কষ্ট হচ্ছে বা খুব খুঁজে পাওয়া যাচ্ছে না, অপরাধী পালিয়ে গিয়েছে, এই জন্য যদি আরেকটার বিচার আগে হয়ে যায় তাহলে কি সেই বিচারটা ক্যান্সেল করে দিতে হবে, বা হচ্ছে যে একটি পত্রিকা বন্ধ হয়ে গেল দেখে সব পত্রিকা বন্ধ হয়ে যাক বা সব টেলিভিশন চ্যানেল বন্ধ হয়ে যাক, এটি তো আমাদের প্রতিবাদ না, বরং ওইটি কেন বন্ধ হলো সেটি চালু করার ব্যবস্থা করতে হবে। তো আপনি কি এই দিক থেকে একটু উল্টো প্রতিবাদ করে ফেলেছেন নাকি? আচ্ছা, আপনার প্রথম দিক, আপনি তো খুব মেধাবী, ওই জন্য ওই আপনার প্রশ্নের উত্তর ধরতে ধরতে আমার একটু সময় লেগেছে। আগে বলছেন কাগজ তৈরির কথা বলছেন, এই উত্তরটা দিই। আমি যখন আপনি এটা বললেন, আমি যখন যেখানে রেফারেন্স দিই বইয়ের নাম বলি, লেখক বলি এবং পাতা নাম্বার বলি। দ্বিতীয় কথা, যখন যে ইনস্ট্রুমেন্টের কথা বলি সেই ইনস্ট্রুমেন্টের ঠিক পার্টিকুলার জায়গাটা, যে জায়গাটা অমিট করে আওয়ামী লীগ 15 বছর চালাইছে, আমি ওই জায়গাটাই নিয়ে যাই। আর থার্ড নাম্বার হচ্ছে, আমি যদি কনস্টিটিউশন বলি, আর্টিকেল বলি। সো আর্টিকেল আমার লেখার এখন আল্লাহ ওই কিন্তু লাইভ প্রোগ্রামে আপনার কাগজে তো রেডি না না থাকে না, আমি কিভাবে? ওই তো আমি বললাম তো, সেটাই মানুষ জানতে চাই। দেখে দেখে দিলে হতো। এবার আপনার কথায় আসি, স্বাধীনতা আমরা সবাই উপভোগ করতে চাই, কিন্তু সেই স্বাধীনতাটা আনলিমিটেড হওয়া যাবে না। যে স্মিথ বলছে, লিবার্টি ক্যান বি এনজয়েড ইফ ইট ইজ লিমিটেড। লিমিটেড না হলে হবে না। এখন আমি ধরেন জেনে শুনে বললাম যে ওই ভাই যে কথা বললো, জাতীয় পার্টিকে আপনি প্রাসঙ্গিক করতে চাচ্ছেন এবং ধরে নেন আপনি একটা এজেন্ডা নিলেন, তাহলে তো আমি আপনার কি করব, সমালোচনা করব। আমি আপনার চ্যানেল আয়ের বিরুদ্ধে কিন্তু বা অন্য কোনো কিছুর মধ্যে সাথে কিন্তু কথাটা বলতেছি কি কারণে, যখন আপনি বললেন বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথম এই কি ডেইলি স্টার এবং প্রথম আলোতে ভাঙচুর করা হলো, অগ্নিসংযোগ দেওয়া হলো, সেটাকে আমি বললাম যে জ্ঞান পাপী, কারণ আপনি এটাকে মিসগাইড করলেন। এবার আরেকটা জিনিস বলি, আপনি এই মেয়েটা সুরভির কথা তো আপনি শুনছেন, একটা 17 বছরের মেয়েকে আপনি কোনোদিন কাস্টডিতে রাখতে পারেন না, কোনোদিন কাস্টডিতে রাখতে পারেন না, এবং রাষ্ট্র তার ক্ষতিপূরণ দিতে বাধ্য। রিমান্ড তো অনেক দূরের ব্যাপার, আপনি 9 দিন তাকে রাখলেন, 2বার রিমান্ড দিলেন। প্রথম আলো এবং ডেইলি স্টার কেন প্রথম পাতায় তার জন্য কোনো ইয়া করলো না? আমার প্রশ্নটা এইখানে। আপনি অন্ধ হয়ে একটা দলের বা দেশের জন্য আপনি আর একটা দেশে, আমার স্বাধীন সার্বভৌমত্ব দেশে কেন একটা বয়ান তৈরি করতেছে? আমার কথা যে যারা ভাঙছে সেটা কিন্তু আমি বলতেছি নিন্দাজনক, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। কিন্তু কিন্তু কথা শেষ করে দিই, হাদির হত্যাকারী কিভাবে এই দেশ থেকে চলে যায়? আর সুরভিদেরকে কেন আপনি রাত 2টার সময় একটা 17 বছরের মেয়েকে বাসা থেকে তুলে নিয়ে আসলেন, যেখানে আপনি বলছেন যে 36শে জুলাইদেরকে ইন্ডিমিনিটি দেওয়া হবে? তাহলে এটা কি একটা সাংবাদিকতা? কোথায় এটা তো দেখলাম না। আমরা একদম শারীরিক কবি, আমরা সবকিছুরই আসলে বিচার চাই, কোনোটাকে আমরা ছোট করে দেখি না। প্রত্যেকটা অপরাধের জন্য বিচার হয়। এখন আপনি তুলে নেওয়ার কথা আসলে ট্রাম্পের প্রসঙ্গে একটু যাই, যে আসলে কি হচ্ছে বিশ্বে এবং বাংলাদেশের মধ্যে এই ট্রাম্পগিরির প্রভাব, সুন্দর একটা শব্দ আমরা খুঁজে পেয়েছি, ট্রাম্পগিরি, এর প্রভাবটা কি পড়তে পারে? প্রথম কথাতে ট্রাম্প যে কাজটা করছেন, যে কোনো আধিপত্যবাদ নিন্দনীয়, এবং আমি আমার ব্যক্তিগত পর্যায় থেকে আমি বলবো যে ট্রাম্প যেটা করছে সেটা আমেরিকার জনগণ যেভাবে প্রত্যাখ্যান করছে, আমিও প্রত্যাখ্যান করি। এই কথা কেউ কেউ তো আবার সাপোর্টও জানিয়েছে। সমাজে তো বেশিরভাগ যেটা ডেমোক্রেসি বিউটি কি, মতবিরোধ থাকবে, একটা ট্রাম্পকে অনেকে সমর্থন করতেই পারে, কিন্তু যেটা ন্যায্যতা, ইন্টারন্যাশনাল লয়ের ভায়োলেশন, সেটা আপনাকে কি সমর্থন করতে হবে। এই কথাটা প্রথম সাদ্দাম হোসেন বলে গেছে, যে আমেরিকার চোখ হচ্ছে যেখানে মাটির নিচে কিছু আছে সেখানে তাদের চোখ আছে। তা আমার বাংলাদেশে যদি মাটির নিচে কিছু থাকে, সেও কিন্তু এখানে চলে আসবে। সো আপনার এই আধিপত্যবাদ, খালি আমরা কিন্তু সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ খালি ইন্ডিয়ার কথা বলতেছি না, যে ভাইয়ের যে কথা বললো, ইন্ডিয়ার সাথে আমরা তো সম্পর্ক চাই, আমাদের ইন্ডিয়ার মানুষের সাথে তো কোনো বিরোধ নেই, কিন্তু সেই সম্পর্কটা হতে হবে সাম্যর ভিত্তিতে, সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। আমাদেরকে তুমি সার্ভেন্ট ভাববা, তুমি মাস্টার ভাববা, এই সম্পর্ক তো আমরা চাই না। ঠিক আমেরিকার কাছে তো আমরা এটা চাই না। আমরা কি আমাদের সেন্ট মার্টিন দ্বীপ কি করব, আমরা তাদের কাছে বর্গা দিয়ে ক্ষমতায় যাব? এই যে ন্যারেটিভগুলো, এই ন্যারেটিভগুলো কোনোদিন আপনি একটা স্বাধীন দেশের একটা সরকারকে, সে দেশের সরকারকে আপনি তুলে নিয়ে চলে আসবেন। ওকে শাহরিয়ার কবির, আপনার কাছে আবার আসবো, আমরা আলমগীর পাভেলের কাছে একটু শুনি। এখন দেখতে পাচ্ছি গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভবিষ্যতে যিনি চেয়ারম্যান হবেন হয়তো, সবাই দেখা করতে যাচ্ছে, বিজনেসম্যানরা দেখা করতে যাচ্ছে, এটাকে আমরা পজিটিভলি আসলে নিচ্ছি। এই ব্যাপারটা আসলে কেন হচ্ছে? বিএনপি ক্ষমতায় যাবে সম্ভাবনাময় দল হিসেবে কি অধিকাংশ জনগণ বিএনপিকে দেখছে অলরেডি? না, এটা ধরেন আপনি যদি আমাদের বাংলাদেশের নির্বাচনের ইতিহাস যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে এই সম্ভাবনাটাকে তো আপনি সামনে রেখেই অগ্রগণ্য, না নাকচ করবার কথাই না, সামনে রেখে কথা বলতে হবে, এটাই অগ্রগণ্য করেই কথা বলতে হবে। কারণ এই দলটি 3বারের বেশি সময় অন্তত নির্বাচন, যেটা গণতান্ত্রিক, যেটা সংসদীয় নির্বাচন, এর আগে একাধিকবার তারা রাষ্ট্রপতি নির্বাচনেও তারা জয়লাভ করেছে।
তো নিশ্চয়ই জনপ্রিয়তার দিক দিয়ে দলটিকে তো আপনি নিশ্চয়ই খুব একটা পেছনের কাতারে ফেলতে পারবেন না। এই মুহূর্তে তার জনপ্রিয়তা শীর্ষে থাকবারই কথা, এটা নিয়ে তো বিরোধের কিছু নেই। আর আপনারা জানেন যে সম্প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি পরলোক গমন করেছেন, তো তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবার জন্য সেখানে শোক বই রয়েছে, যেখানে স্বাক্ষর করবার জন্য দেশ বিদেশ থেকে অনেকে, আমাদের কূটনৈতিক মিশনস বলি বা আমাদের দেশের বাংলাদেশের সুধীজনরা বলি, রাজনৈতিক দলরা বলি, সবাই গেছেন। অলমোস্ট বলতে গেলে প্রতিটি রাজনৈতিক দলই গেছেন এবং গিয়ে তারা সৌজন্যতার কারণে, যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের অফিসটা একই জায়গাতেই, তো তার সঙ্গে সাক্ষাৎ, এগুলো বেশিরভাগই কিন্তু পূর্ব নির্ধারিত নয়। এগুলো সৌজন্যতার খাতিরে যখন যারা যেখানে ছিলেন তারা কিন্তু তারা দেখা করেছেন। সেখানে কিন্তু ওই জায়গাতে অন্য কোনো প্রাসঙ্গিকতা আলোচনা হয়নি। বেশিরভাগ আলোচনায় সৌজন্যের, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য তার যে অবদান ছিল সেটির কথা তারা পুনর্ব্যক্ত করেছেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তার রুহের মাগফিরাত কামনা করেছেন। পক্ষান্তরে তারেক রহমান সাহেব তাদের কাছে চেয়েছেন যে হ্যাঁ, বাংলাদেশকে সমৃদ্ধ রাখতে গেলে সবার ঐক্যবদ্ধ থাকা দরকার, সবার সহযোগিতা থাকা দরকার, আমরা সেই অর্থে যেন কাজ করি, এর বাইরে অন্য কোনো কথা। এবং তারেক রহমানকেও আমরা আসলে দেখতে পাচ্ছি বিভিন্ন নেতাদের সাথে বৈঠকে যাচ্ছেন এবং সকলের মধ্যে যে রাজনৈতিক ঐক্যটি আমরা দেখতে পাচ্ছি, এখন বাংলাদেশের রাজনীতির যে ভবিষ্যৎ সেটিকে আপনি কি কেমনে দেখছেন? বিদেশি শক্তির প্রভাবটা আসলে কতটুকু পড়তে পারে? পাকিস্তান, ইন্ডিয়া, চীন বা আমেরিকা, যেটি বলি না প্রভাব কেন। কথা ঠিক না, আমরা মনে হয় যে আমি এত অল্প দুই কথার ভিতর দিয়ে নিয়ে গিয়ে আমি এই আলোচনাটাকে খুব বেশি অর্থহীন করে ফেলতে চাইবো না। একটা জিনিস হলো কি, প্রভাব দুই রকমভাবে, একটা অর্থনৈতিক প্রভাব, সেটা থাকতেই পারে আপনার। যেমন আপনি একটা দেশ থেকে যখন আপনি ঋণ নেন অথবা একটা দেশ থেকে যখন আপনি অনুদান নেন কিংবা তাদের প্রজেক্টগুলো দেশে হয়, তখন একটা পরোক্ষ একটা প্রভাব সে দেশের সঙ্গে থাকেই, সেটা আপনি যে দেশের কাছ থেকে নেন না কেন। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে সামরিক ব্যাপারগুলো যেটা থাকে বা প্রতিরক্ষার ক্ষেত্রে থাকে, আর একটা যেটা থাকে সেটা হচ্ছে ক্ষমতার ক্ষেত্রে রাজনীতির যে সমীকরণগুলো। এই প্রভাবগুলোর মধ্যে বেশিরভাগ প্রভাব কিন্তু আপনি যদি একতাবদ্ধ থাকেন, 20 কোটি মানুষের বাংলাদেশকে আমি কিন্তু ছোট দেশ কখনোই বলি না। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম দেশ। আমরা এই বিশ্বাসটাকে যদি ধারণ করতে পারি, তাহলে কিন্তু এই আধিপত্যবাদের যে সমস্ত কথাবার্তাগুলো যারা বলেন, যেগুলো বলে আমাদেরকে ভয় দেখাবার চেষ্টা করেন, সেই ভয়গুলোকে আমরা এই এক বাক্যে নস্যাৎ করে দিতে পারি। এর আসলে কোনো উপযোগিতা নেই। আপনি বলতে পারেন হ্যাঁ, এই যে অর্থনৈতিক ক্ষেত্রে যে মানুষের আধিপত্য যেটা রয়েছে, সেটাই আধিপত্য কেন রয়েছে যে আমরা এখনো পর্যন্ত সেই অর্থনৈতিক সক্ষমতা গড়ে তুলতে পারিনি যাতে ওদের সাথে আমি সমান সমান হতে পারি। তাহলে সমান সমান হওয়ার চেষ্টা করতে হবে। সেই সমান সমান হওয়ার চেষ্টা করতে গেলে কী করতে হবে? আমার যদি জিডিপি বাড়ে, আমার যদি পার ক্যাপিটা ইনকাম বাড়ে, আমাদের কর্মসংস্থান যদি হয়, আমাদের সেই উৎপাদনমুখিতা যদি বৃদ্ধি পায়, আমি বলি না কোনো দেশের সাথে উদাহরণ দিতে চাই না, পৃথিবীতে অনেক দেশ আছে যাদের কোনো সম্পদ নেই, কিন্তু তারা মাত্র শুধুমাত্র শিক্ষা এবং প্রকৌশল এবং প্রযুক্তিকে করায়ত্ত করতে পেরেছেন বলে টিকে আছেন। হংকং টিকে আছে, সিঙ্গাপুর টিকে আছে। তো আমাদের বাংলাদেশেরও কিন্তু সেই জায়গাতে যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের চিন্তাভাবনাটা ওই জায়গায় নিতে হবে যে আমাদের জনগোষ্ঠীকে যদি শিক্ষিত, স্বাবলম্বী এবং কর্মক্ষমও যদি করতে পারি আমরা, তাহলে আমাদের দিকে ওই মুখ তুলে চোখ তুলে তাকাবার মতো। সেই জন্য তো আসলে সব রাজনৈতিক দলের সচেতন হতে হবে, সচেষ্ট হতে হবে। এখন আপনার কাছে কি মনে হচ্ছে, যেই দলই ক্ষমতায় আসুক, এরপর যে বিরোধী দল থাকবে সে কি আসলে প্রধান দলের রোশানলে পড়ে থাকবে, নাকি আবার অনেকে তো আন্ডারগ্রাউন্ডে থেকে? আমার মনে হয় না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাদের তো অঙ্গীকারই রয়েছে, তারা তো জাতীয় সরকার করতে চায়। তারা এটা তো অনেক আগে, যখন স্বৈরাচার হাসিনা সরকার যখন দেশে প্রতিষ্ঠিত ছিল, তখন ওই 31 দফার সেই মুখবন্ধে ভূমিকাতেই কথা বলা ছিল যে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আমরা একটা জাতীয় সরকারের মধ্য দিয়ে আমাদের দেশ আগামীতে পরিচালনা করতে চাই। সংবিধান তো আসলে আওয়ামী লীগের ছিল, বইয়ে তো অনেক না, বইয়ের কথা তো সেটা আলাদা। আমরা কিন্তু পারসেপশনের কোনো পরিবর্তনকে দেখছি না। জনাব তারেক রহমান যখন দেশে ফিরে আসছেন, তিনি তো একজন রাজনীতিবিদ। সেই রাজনীতিবিদের ওনার বাংলাদেশে আসা ফেরা, মানুষের সাথে কথা বলা, ওনার প্রত্যেকটা জায়গাতে বক্তব্য দেয়া বা ওনার সহকর্মীদের পাশ থেকে ওনাকে নিজেকে সেই যে প্রথাগত যে কথাগুলো আমরা বলি সেখান থেকে দূরে সরিয়ে রেখে উনি কি নতুন একটা রাজনৈতিক বার্তাকে দেন? আসলে জনগণ খুব অ্যাপ্রিশিয়েটও করছে এটিকে। হ্যাঁ, নিশ্চয়ই। এবং এই রাজনীতি উনি কি শুধুমাত্র লোক দেখানোর জন্য করছেন? এই রাজনীতি ওনার ভিতরে আত্মস্থ হয়ে গেছিল, কারণ উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, তাদের ধারা উনি বহন করছেন। উনি যদি ওখান থেকে বিচ্যুত হন, তাহলে সবাই তাকে খারাপ কথা বলবে। আপনি তো এটা বুঝতে পারেন যে আপনি যেটা বলে গুণী পিতার বা স্বনামধন্য বিখ্যাত পিতামাতার সন্তান হওয়ার একটা বিড়ম্বনা আছে, কিন্তু সেই বিড়ম্বনার মধ্যে জনাব তারেক রহমান সেই বিড়ম্বনার মধ্যে আছেন। সেখান থেকে সামান্যতম বিচ্যুত হলে কি ইতিহাস তাকে ক্ষমা করবে নাকি? সুতরাং তার পক্ষে এমন কিছু করা সম্ভব না যেটা তার বাবা বা মায়ের যে আমরা কিন্তু আপনাদের সাথে আছি চ্যানেলের সকল ডিজিটাল প্ল্যাটফর্মে, অনলাইনের ফেসবুক, ইউটিউব সহ নানান জায়গায় আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন।
আমরা শাহরিয়ার কবিরের কাছে আবারও একটু শুনি, আপনার কাছে কি মনে হয় বিএনপি আসলে এখন যেই সুন্দর আচরণে স্টিক হয়ে আছে এবং জনগণের খুব প্রশংসা করছে, এটি কি আসলে নির্বাচনের পর পর্যন্ত থাকবে, নাকি এটা আসলে পপুলিজমের রাজনীতি ভোট পাওয়ার জন্য? আচ্ছা, প্রথম জিনিস আপনাকে বলি যে একটু আগে যে কথাটা বললেন না, যে একটা ভাইব তৈরি করা, সংবাদ মাধ্যমে সেটা মিডিয়া হোক বা সোশ্যাল মিডিয়া হোক, একজন লোক দেখা করতে গেছে, যেমন আমি যদি এটা বলি যে যারা তারেক রহমানের সবচেয়ে বেশি সমালোচনা করেছিল 2007 সালে এবং তাকে যে যে অপবাদ দিয়েছিল, তারা সেদিন ওখানে গেছেন। আর উনি কি তাদের সাথে হাসি মুখে কথা না বলে তাদের সাথে দ্বিতীয় মুখ ঘুরে নেবেন? এটা সম্ভব না। তার মানে এটা না যে ওনাকে সবাই গেছেন আস্থা দিতে যে উনি নেক্সট প্রাইম মিনিস্টার হচ্ছেন। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। আর আরেকটা জিনিস বলি, আমরা সবাই মিলে চাচ্ছি একটা দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা। এবং এই জায়গাতে একটা জিনিস কি আপনি পরীক্ষিত যে কথাটা, কেন আপনি এই আপনার মাধ্যমে বলি 90 সালে বেগম খালেদা জিয়া কেন আওয়ামী লীগের সাথে কলিশন করেননি? কেন প্রথমে উনি জামাতকে বললেন যে তুমি আসো, তোমার সাথে আমি, যদি এইটা ফর দ্য সেক অফ আর্গুমেন্ট ধরে নিই, 86 সালে জামাত ইসলাম এবং আওয়ামী লীগ তো এরশাদ সাহেবের সাথে ইলেকশন করছেন, তাহলে তো 90 সালে মাত্র 2 বছর পর, তাহলে তার তো এই কথাটা বলার উচিত ছিল না। তাহলে সবসময় বেগম খালেদা জিয়া কিসের প্রতি দুর্বল ছিলেন? যে আমরা একজন মুসলমান, আমরা এদেশে একটা দুর্নীতিমুক্ত ইসলাম সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সেজন্য কিন্তু আপনি দেখবেন যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত যত কথাই বলেন, আপনি কিন্তু একটা চুক্তি দেখাতে পারবেন না যে চুক্তিটা মানে ইন্ডিয়ার সাথে যতগুলো চুক্তি হয়েছে আওয়ামী লীগের, এরকম কোনো গোপন চুক্তি কিন্তু আপনি 2001 থেকে 6 সাল পর্যন্ত দেখাতে পারবেন না। শাহরিয়ার কবির, আমি একটু ইন্টারাপ্ট করব। বলেন। ভারতকে আসলে যে আমরা হিন্দু রাষ্ট্র হিসেবে, বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, এখানে কি একটু সমস্যা আছে আপনার মনে হয় না? আমরা তো অসাম্প্রদায়িক দেশ হিসেবে আলাদা হয়েছিলাম, এখন আসলে এত কেন আমরা ধর্মের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাচ্ছি? প্রথমে বলে দিই, আপনাকে একটু কারেক্ট করে দিই। প্রথম কথা, অসাম্প্রদায়িক দেশ হিসাবে আমরা প্রতিষ্ঠিত হয়েছিলাম, এটার মতো মিথ্যা আর কিছু না। আমাদের সংবিধানে তো আছে ধর্মনিরপেক্ষতা। কথা শোনেন, 1970 সালে এলএফওতে ছিল যে আল্লাহ এবং পূর্ণ আস্থার উপর বিশ্বাস রেখে নির্বাচন করা হবে। আপনি এই এলএফওর ভিত্তি করে আমার মুক্তিযুদ্ধ। আওয়ামী লীগের ম্যানিফেস্টোতেও ছিল যে আমরা কোনো কোরআন সুন্নাহর বিরুদ্ধে করব না। আপনি 72 সালের কনস্টিটিউশন, আমি তো বারবার চ্যালেঞ্জ দিচ্ছি সবাইকে, যে 72 সালের কনস্টিটিউশন ওয়াজ ক্রাফটেড বাই ইন্ডিয়া। এই ধর্ম নিরপেক্ষতাটা কোথায় আসবে? 90%। তার মানে এই না যে আমরা ইসলামিক শাসন ব্যবস্থা মানে কি? ফান্ডামেন্টালিজম সামথিং ডিফারেন্ট। ফান্ডামেন্টালের সাথে একটা শান্তির ধর্মকে কেন আমরা এক করতেছি? আমরা তো এখনো, ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না? আমাদের কনস্টিটিউশন, আপনি একটু আগে বললেন কনস্টিটিউশন কেন আমরা বলতে জুলাই সনদ পেতে চাই, কেন আল্লাহর পূর্ণ আস্থা ও বিশ্বাস জিয়াউর রহমান সাহেব যখন নিয়ে আসলেন, তখন কি আমার মা বোনেরা অরক্ষিত হয়ে গেল? আপনি যে বললেন আওয়ামী লীগের সময় সংবিধান ছিল, আওয়ামী লীগের সংবিধান থেকে আপনি আল্লাহর পূর্ণ আস্থা বিশ্বাস সরালেন কেন? আপনি বিসমিল্লাহির রহমানির রহিমটাকে সরালেন কেন? আপনার মনে হচ্ছে না রাজনীতিতে যখন আপনি ধর্মটা নিয়ে আসবেন সেটা ব্যবহার করাও সহজ হয়ে যাবে? না 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 না, কথা হচ্ছে ধর্ম, আপনি একটা জিনিস বোঝেন, ধর্ম জিনিসটা কি? একটা কমপ্লিট কোড অফ লাইফ। এর ধর্মটা মানে কি? আপনার কোনো কিছু চাপিয়ে দাও, আপনি নামাজ পড়বেন আপনার ইচ্ছার উপর। আপনার বাবা মা আপনাকে বলতে পারে, মা তুই 5 ওয়াক্ত নামাজ পড়ো, বের করে দিতে পারে কি? আপনি যখন রাষ্ট্রীয়ভাবে নিয়ম করে দেবেন, সেখানে তো আমার চুজ করার আর অপশন না না, রাষ্ট্রীয়ভাবে কি নিয়ম করে দিব? আপনি আমাকে একটা জিনিস বলেন, রাষ্ট্রীয়ভাবে এখন কি নিয়ম নাই যে রমজানের সময় দোকানপাটগুলো বন্ধ রাখতে হবে? কি করে রমজানের সময় কি দোকানপাট করে রাখে কিনা? আপনি আমাকে বলেন আজকে কেন এই জিনিসগুলো আমরা দেখতে পাই না? আমি আগে সামাজিকতার খাতিরে রাখা হয়, তেমন কোনো নিয়ম নেই। না শুনো, এটাই হচ্ছে কথা, যে আপনি নিয়ম করে বলতে পারি না। কোনো একটা দেশ আপনি দেখান যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও বলছিল ও রোজা নাই, ওকে ধরে মারো না। সেজন্য আল্লাহ তাআলা বলছে বিচারের ভার আমি করব, বিচার তোমার হাতে না। বিচার তো মানুষকে এরকম কোনো পিনাল কোড, কেন কোরআনেও কি বলছে আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়লে আপনাকে ধরে মারতে হবে? সেটা যদি মারে কেউ, সেটা বাবা মা, রাষ্ট্র না। তাহলে জামায়াতে ইসলামী কিভাবে জানে যে কে বেহেশতে যাবে কে যাবে না? জামাত ইসলাম কখনো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উম্মতের জন্য কাঁদছে, সে নিজেই জানে না কে বেহেশতে যাবে কে যাবে না। জামাত ইসলাম বলেনি তো সেই জায়গায় আসলে না, জামায়াতে ইসলামের প্রচারণাটা তো আসলে এমন হয়ে যাচ্ছে, ধর্মের প্রচারণা, সে তো একটি রাজনৈতিক দল না। একটু শুনুন, ইসলামের মূল ভিত্তি কি? ইসলামের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুশাসন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই যে আপনি বলেন তো এবারে এটা মিলায় নেন, আমার সামনে তো কোরআন শরীফ নাই, তো কোরআন শরীফ বলে দিচ্ছি। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তোমার জান ও মাল কিনে নিলাম কি ব্যবসার মাধ্যমে? তোমাকে জান্নাত দিব এই বলে।
তাহলে আপনি যান এবং মাল দিয়ে দিচ্ছেন, যান মানে কি জীবন, এবং সেই জীবনটা কিভাবে দিচ্ছেন আপনি আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য, এর বাইরে তো কিছু না। তো বাংলাদেশ জামাত ইসলাম কি বলতেছে, কোরআনে অনুশাসন চাই, সৎ লোকের শাসন ব্যবস্থা। এখন আপনি যদি এটা বলেন যে জামাত ইসলাম এই কথাটা বলতেছে, এটা আপনি মানবেন কি মানবেন না? আমি যদি রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলাম যাই, তাহলে কি রাতারাতি আমরা সব কিছু হয়ে যাবে? আপনি এই জিনিসটা সবচেয়ে বড় ভীতি কেন পাওয়া হচ্ছে, ইসলামকে কেন ভীতি পাচ্ছি আমরা 90% মুসলমানের দেশে? আমরা তো সবাই চাই একটা ইসলামিক রাষ্ট্র কায়েম হোক, কে চায় না বলো? অন্য ধর্মে না না, আপনি বলে ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান, ওখানে কি নাই? নামটাই কি পাকিস্তানের? ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান, তো ওখানে কি এই কথা আছে যে শাহরিয়ার কবির তালেবানরা যেটি করেছে সেটি বাংলাদেশে হলে কি আচ্ছা, এবার আসেন আফগানিস্তানের কথা আসেন। আফগানিস্তানে একটা জিনিস দেখেন, আজকে তো তালেবান করছিল, এই তালেবানকে আপনি এই আমেরিকারা কি বলছিল, ফান্ডামেন্টালসগুলো ব্ল্যাক লিস্টেড করছিল। আজকে ইনভেস্টমেন্টের জন্য সে তালেবানের সাথে কিন্তু আমেরিকা চুক্তি করছে। সো তালেবান শব্দটা তখন তৈরি করা হয়েছিল কি কারণে? ফর দ্য অ্যাগ্রেশন অফ আফগানিস্তান। আজকে সে তালেবানের সাথে চুক্তি করে তাকে কি করতেছে না, হি ইজ নো মোর টেররিস্ট। তা আপনার অর্থনৈতিক প্রয়োজনে আপনি কিন্তু ইসলামকে লেভেলাইজ করতেছেন, এবং এটা যদি আমরা নিয়ে নিই তাহলে খারাপ। এবার তালেবানের কথা আসে, তারা কি করছে? তারা আজকে আমরা না জেনে একটা রাষ্ট্র ব্যবস্থায়, তারা জানেন যে সবচেয়ে পৃথিবীর সর্ববৃহৎ নদী তৈরি করতেছে তারা। আপনি জানেন যে তাদের তেল প্রথম তৈরি উত্তোলন করতেছে তারা। আপনি নিজের পায়ে দাঁড়ানোটা যদি ইসলামের, মেয়েরা পড়াশোনা করতে পারে কেন কে বলছেন মেয়েরা পড়তে পারে না? না, আমাকে এটা বলেন তো, তালেবানের কোন জায়গায় আপনি পারলেন মেয়েদের মন্ত্রী আছে বলতো তালেবানে? এবারে তালেবান মিনিস্ট্রিতে মেয়েরা মন্ত্রী পর্যন্ত আছে, আপনি এই জিনিসটা পাইলেন কোথায়? না না, তালেবানে তো চাপিয়ে দেওয়া হচ্ছে। আবার আপনি কিভাবে জানেন এখানে বসে যে সেখানে কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে? আপনিও কেন অ্যাজাম্পশন করতেছেন? আমি অ্যাজাম্পশন করছি না, শুনেন, আমাদের আমি ইসলাম হতে তথ্যটা হবে, আপনাকে না না, জানাচ্ছি। আমাদের ইসলামটা হতে হবে আমাদের দেশের কালচার অনুযায়ী। আমরা যেমন সেরকম, আমাকে যদি কাল থেকে বলেন জুব্বা পড়তে হবে আর ইয়া পড়তে, আমি পড়বো নাকি? আমার লুঙ্গি পরে আরাম লাগে, আমি লুঙ্গি পরে থাকবো। ইসলাম কি এই কথা বলছে নাকি? তবে আমাদের মধ্যে কিন্তু বা জনগণের মধ্যে একটা ভয় ভীতি ঢুকে গিয়েছে, যদি আমরা তালেবানের মতো হয়ে যাই বা পাকিস্তান এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং এটার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। কোনোদিন বলেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গায় যে কোনো দেশের উদাহরণ দিয়ে। আল্লাহ দুইটা শহরের খালি নিরাপত্তার কথা বলছে, জানেন, মক্কা আর মদিনায়, কোনো দেশের পর্যন্ত না। এবং আমরা কথায় কথা বলি না সৌদি আরবের কথা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি। আল্লাহ খালি বলছে যে কিয়ামত রাত পর্যন্ত আমি দুইটা শহর। আচ্ছা, আমরা একটু আলমগীর পাভেলের কাছেও শুনি। শাহরিয়ার কবির যেটি বলেন সেখানে কিন্তু কোনোই উগ্রপন্থা বা এক্সট্রিমিজম কোনো কিছু নেই, কিন্তু আবার আমরা জামায়াতের কিছু কিছু ঘটনা দেখেছি, যখন জামায়াতের একজন বলছিলেন যে সবাইকে আমাদের হাতের মুঠো নিয়ে আসতে হবে প্রত্যেক জেলা উপজেলা নির্বাচনের আগে, বা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা হবে, বা অনেকজনকে আমরা এটিও বলতে শুনেছি জামায়াতে ইসলামে ভোট দিলে বেহেশতে যাবেন। যদিও আমি জানি না আসলে জামায়াতকে যারা রিপ্রেজেন্ট করেন তারা অস্বীকার করেন। এটা শাহরিয়ার ভাই এটা বলেছেন অনেক জায়গায়, তারা আপনাদের প্রার্থীদের ভেতর থেকে অনেকে বলেছেন। হ্যাঁ, এবং আপনারও একটি ক্লিপ, সেটা আপনি পরবর্তীতে দাবি করেছেন এডিট। না, আমি এখনো বলতেছি, না আমার ওই ক্লিপের এখনো বলতেছি। ক্লিপের আমি প্রথম কথাটা এটা আপনি যখন সুযোগ দিলেন আমি বলে দিই যে আমি বলছি বাংলাদেশ জামাত ইসলাম যদি করা হয়, বাংলাদেশ জামাত ইসলাম যে কথাগুলো বলে সেটা পালন করলে আপনি বেহেশতে যাবেন বলে আমি বিশ্বাস করি, এবং এটা আপনার মাধ্যমে আমি এখনো বলতেছি। কোরআন ও সুন্নাহ পালন করলে আপনি কি জন্য কোরআন সুন্নাহ পালন করবেন? বেহেশতে যাওয়ার জন্য। এবং এই কথাটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। শাহরিয়ার কবির, আপনি বলতে পারেন বেহেশতে যেতে পারেন, বেহেশতে কে যাবে আমরা কেউ না, আমরা বলছি বেহেশতে যাবেন, তার মানে আমি তো গ্যারান্টি দিচ্ছি না, গ্যারান্টি দেওয়ার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমার মনে হয় এই আলোচনাটাকে যদি আমরা এখানে বেহেশত দোজখ আর নির্বাচন এখানে যদি একাকার করে ফেলি, তাহলে বোধহয় এখান থেকে এরকম একটা মেসেজটা নিয়ে গেলাম এখান থেকে, যে শাহরিয়ার ভাই এটা প্রতিষ্ঠিত করে দিয়েছেন যে জামাত ইসলাম ভোট দিলে সব বেহেশতে, এরকম কিছু না। আমাদের ধর্ম আসলে অনেক সেনসিটিভ একটা ব্যাপার, তো এটাকে রাজনীতিতে আনাই উচিত না। না, সেটা হয় কি আমাদের দেশে ধর্ম ব্যবহার করে রাজনীতিতে না করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখাইছে যে রাষ্ট্রীয় সংস্থা মদিনা সনদ। না, কিন্তু আপনার কি মনে হয় সেটা হলো কি যে আমরা যাই করি না করি, আমরা যেন আমাদের ধর্ম ইসলামকে যেন কাস্টমাইজ না করি। একদম, হ্যাঁ, এটা যেখানে আছে সেখানে থাকতে দেন। এটার ব্যাখ্যা করার জন্য, এই যে ব্যাখ্যা করার ক্ষেত্রে আমার একরকম ব্যাখ্যা হবে, আরেকজনের আরেক রকম ব্যাখ্যা হবে, এই ব্যাখ্যার বিভ্রান্তিতে যাওয়ার কোনোই প্রয়োজন নেই। ধর্মকে তার ধর্মের জায়গাতে থাকতে দেন, তার নিজের যে সুষমা রয়েছে সেটাকে বিকশিত হতে দেন। তার মানে কি, যতদিন নির্বাচন যখন ছিল না তখন কি মানুষ বেহেশত দোজখে যায় নাই? অথবা যখন এই নির্বাচনের প্রচারণা হয়নি তখন কি বেহেশত দোজখে কেউ যায় নাই? তো এর আগে যারা বিরুদ্ধে ভোট দিয়েছে তারা কি দোজখে চলে গেছে সবাই? তো এরকম তো কোনো কথা বলে বোধহয় আমরা বোধহয় বিষয়টাকে খুব বেশি সরলীকরণ করি। আমার মনে হয় যে এই বেহেশত দোজখ সম্পর্কে যারা বলছেন তাদের সতর্ক হওয়ার সময় হয়েছে, যে এই কথা বললে মানুষ এটাকে গ্রহণ করে না। প্রকৃত একজন মুসলমান কখনো বিশ্বাস করতে পারে না যে কোনো একটা ব্যক্তি আরেক ব্যক্তিকে বেহেশতের গ্যারান্টি দিতে পারে। এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, তাহলে হযরত ওমরকে সারা রাত ধরে কাঁদতে হতো না যে আজকে যদি ফোরাত নদীর পাশে
যদি কোনো একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় তার জবাবদিহিতা তাকে করতে হবে মহান আল্লাহ Yes. তাআলার কাছে। তো এইরকম অব্লিগেটরি অবস্থা যদি তার থাকে, তার যদি এরকম কাঠিন্যের অবস্থান থাকে, তাহলে সাধারণ একটা জামায়াতের কর্মী বলে দেবে যে আরেকজন বেহেশতে চলে যাবে। এই তুচ্ছ এরকম ব্যাখ্যাগুলো হয়তো ধর্মপ্রাণ মুসলমানদেরকে কিছুক্ষণের জন্য বিভ্রান্ত আপনি করতে পারবেন যে হ্যাঁ এরকম কাপড় চোপড় পরে এসছে, জব্বা টব্বা পরে এসছে, এরা এই কথাটা বলছে, বলতে সত্যি। কিন্তু তিনিও জানেন যে একজন প্র্যাকটিসিং মুসলমানের জন্য ইসলামের যে সমস্ত আবশ্যিক কাজ এগুলো যদি কেউ না করে, তো কোনো একটা দলের ভোট দিয়ে বেহেশতে যাওয়া যাবে, তবে এই দলে সরলীকরণ ভোট করাটা দিয়ে হবে। বেহেশতে যাওয়ার কথা না, কথা হচ্ছে কোরআন ও সুন্নাহ পালন করলে আপনার যাওয়ার সেটাই। পসিবিলিটি আপনি ওই ভোটের সাথে বেহেশতকে সম্পর্কিত করা এটা একেবারে বলতে গেলে একেবারে শিরকি কাজের একদম কাজ। silly একটা কাজ। শিরকের পর্যায়ে চলে যাবে, কারণ বেহেশতকে নির্ধারণ করার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এটা আপনি ওই একটা ব্যক্তি কি করে নির্ধারণ করবে? তবে এই যে জামায়াতের আসলে যেসব ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, আপনার কাছে কি মনে হচ্ছে যদি জামায়াত ক্ষমতায় আসে, বিএনপি না আসে, তাহলে যে যারা ধরেন একটু ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে, একটু সেকুলার, তারা কি বাংলাদেশে সেফ থাকবে কিনা, বা এখনো যেভাবে আসলে ডানপন্থার উত্থান হচ্ছে? এটা ক্ষেত্রে না জামাতের একটা দুর্ভাগ্য কি জানেন, সেটা হচ্ছে যে ওনাদের যে অর্গানিক ক্ষমতাটা ছিল, তারা তাদের কিছু এই যে বট তৈরি হয়েছে, তাদের কিভাবে তৈরি হয়েছে, কেন হয়েছে, হয়তো অনেকে তো বলে থাকেন 17 বছর ধরে বট বাহিনীকেই ট্রেনিং দিয়েছে জামায়াত। এই যে প্রশিক্ষণটা হয়েছে, এরা আসলে মূল জামাতের যে মূল মেসেজটা জামাতের যে মূল মেসেজটা এরা বিভ্রান্ত করে এই বট বাহিনী এটা অন্যদিকে নিয়ে যায়। ফলে জামাতের যা কিছু ভালো আছে সেটাকে একদম ম্লান করে দেয় বটগুলো। তো এখন যদি সত্যিকার অর্থে জামাতের মূল নেতৃত্ব যদি এটা বোঝেন যে তাদের নিজেদের বলা কথাটাই তো চমৎকার, সেই কথা দিয়েই মানুষের কাছে যাওয়ার চেষ্টা করুক, সেটাই কনভিন্সিং ফিগার। তা নাহলে আমি একটা কথা বললাম আর বটের সব লোকজন এসে 2000 কমেন্ট দিয়ে দিল, 3000 লাইক দিয়ে দিল, অথবা আমার একটা কথার বিরুদ্ধে 3-4টা হাহা দিল, অথবা বাজে কমেন্ট করলো। এটি যদি নির্বাচন বা দলের জনপ্রিয়তার নিয়ামক শক্তি হয়ে যায়, তাহলে জামাত তো দাঁড়াতে পারবে না কোনোদিন। তাকে তো দাঁড়াতে হবে নিজের শক্তিতে, তার নিজের কর্মী বাহিনী, নিজের জনসমর্থন, সেটা দিয়ে। বটেরা আপনাকে সোশ্যাল মিডিয়াতে হয়তো কিছুদিন এগিয়ে রাখতে পারবে, কিন্তু সত্যিকার অর্থে যেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বা যদি বলি সরকার পরিচালনার ক্ষেত্রে, এটা তো কোনো কাজে লাগবে না। তো সেই জন্য উচিত হবে তাদের এই শৃঙ্খলের বাইরে চলে আসা, যে ওই বট নির্ভরতার বাইরে চলে আসে। যদি প্রকৃতপক্ষে না এই যে আমি দেখি কোনো ক্ষেত্রে হয়তো তারা এটাকে নিয়ে আনন্দ সেটা হয়তো হতে পারে, কিন্তু সেটা এখন যেটা হয় কি যে বটের আধিক্যের ব্যাপারটা যেটা আছে, সেটি আধিক্যটা আমাদের মূল রাজনীতির স্রোতকে যেন নিয়ন্ত্রণ করতে না পারে। এই জায়গাতে কিন্তু সবারই সতর্ক হওয়া দরকার, কারণ এ তো ফ্র্যাঙ্কেনস্টাইন, এ তো পরে আপনাকে গ্রাস করবে, আপনাকে গিলে খাবে। তো আমার মনে হয় যে জামাতের বোধহয় এখন বোধহয় তারাও নিজেরা বুঝছেন যে এই ব্যাপারটা ঠিক না। হ্যাঁ, স্বৈরাচার বিরোধী যখন আন্দোলন আমরা করেছি তখন আমাদের দেশের বাইরে থেকে এই প্রচারণা চালাতে হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু এখন গণতান্ত্রিক যে বাতাবরণটা তৈরি হয়েছে সেখানে আমাদের নিজস্ব স্বকীয় শক্তিটাকে কাজে লাগাতে হবে, অন্য কিছু না। আর আপনি যে কথাটা বলছিলেন, হ্যাঁ, এই আতঙ্কটা আসলে মানুষের মধ্যে আছে। এটা জামাত নেতৃত্বেরই প্রমাণ করে, তাদের কাজের মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে যে নারী এখানে অনিরাপদ নয়, এখানে তাদের কর্মপরিবেশ অনিরাপদ নয়, এখানে মুক্ত বুদ্ধির চর্চা করার ক্ষেত্রে কারো কোনো স্বাধীনতার কোনো আঘাত আসবে না, আপনি সাংস্কৃতিক চর্চা করতে কোনো বাধাগ্রস্ত হবেন না, অন্য ধর্মের যারা আছেন তারাও নিরাপদে এখানে বসবাস করবেন, এবং এই দেশের খোল নলচে একেবারে বদলে যাবে এরকম কোনো কথাগুলো তাদের বোধহয় বলা উচিত না। আমার মনে হয় যে বাংলাদেশের জন্য সবচেয়ে সুইটেবল হচ্ছে একটা মধ্যবর্তী একটা গণতান্ত্রিক বিকাশের যে ধারা, সেটার মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশ একেবারে বলতে পারেন যে যুগ যুগ ধরে কিন্তু এইভাবে চলে আসছে। বাংলাদেশ কখনো কোনো সময় এক্সট্রিম রাইটিস্টকে কখনো পছন্দ করেনি, আর লেফটিস্টদেরকে কখনো তারা জায়গায় দেয়নি। তো ফলে বাংলাদেশের জন্য স্যারেরভাবে তো এগ্রি করছিলেন যে মধ্যপন্থাটা হচ্ছে, যেরকম উনি হচ্ছে ইসলামের পন্থা, আমারও মনে হয় যে বাংলাদেশের জন্য রাজনীতির জন্য মূল পন্থাটি হচ্ছে মধ্যপন্থা। এখান থেকে ডেভিয়েট করলে কোনো রাজনৈতিক দল থেকে ডেভিয়েট করলে আমরা টিকবো না, কিন্তু সেটা মধ্যপন্থাটা কোনোটাই কোনো দিকের জন্য ভালো না। তো সেজন্য দিন শেষে আমাদের প্রত্যেকেরই একটা জায়গাতে আসা উচিত। আমার মনে হয় যে এটুকু সমত জামাতের নেতৃত্ব এখনও বুঝছেন, যেটা আমাদের জামাতের আমির শফিকুর রহমান সাহেব যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে সৌজন্য সাক্ষাতের পরে বাইরে এসে কিন্তু উনি কিন্তু বলেছেন যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার যে অতীত অভিজ্ঞতা ছিল, অতীত সংস্কৃতি ছিল, সেখানে আমাদের ফিরে যাওয়া উচিত। একদম। এবং আমরা যখন ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা বলি তখন বারবার ওই বিএনপির বা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই কথাটা চলে আসে যে তখন কিন্তু আসলে প্রেক্ষাপটটা অন্য ছিল। তখন আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই শুরুতেই দুইটি দেশ আলাদা হয়েছিল, এরপর তো আরও অনেক কিছু হলো, আমাদের মুক্তিযুদ্ধ হলো, অভ্যুত্থান হলো। এখন এসে আসলে এটি কতটুকু প্রাসঙ্গিক, বা বিএনপি তো এখন আসলে সকলের জন্যই আসলে নিরাপদ একটি দেশ চায়, তো সেই জায়গায় সাম্প্রদায়িকতা বা অসাম্প্রদায়িকতার ব্যাপারটিকে বিএনপি কিভাবে দেখছে? আমরা কখনোই মনে করি না যে কোনো সময় একটা চরম কোনো পন্থা কোনো দেশের জন্য মঙ্গলজনক। আমরা কোনো চরম পন্থার বিরুদ্ধে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের দলের আদর্শ যুদ্ধ করবে, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। কারণ আমরা এখানে জানি এটি যদি ওই চর্চার অভয়ারণ্যে পরিণত হয়,
তাহলে দেশ হিসেবে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমরা টিকে থাকতেই পারবো না। আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে কাজটি করেছিলেন, আপনারা তার যে অসাধারণত্বটাকে বুঝতে হবে। প্রকৃতপক্ষে একেবারে পুরোপুরি একটা বাম সংস্কৃতির বাংলাদেশ ছিল তখন, এবং ভারতেরও যে আমাদের যে সংশ্লিষ্ট পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি ছিল সেখানে হঠাৎ করে এসে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলার মতো সাহস, এটা কিন্তু যে বাংলাদেশকে একীভূত করবার জন্য একমাত্র শব্দ হতে পারে, সেই শব্দের মতো এত চমৎকার শব্দ কিন্তু তখন আমরা খুঁজে পাইনি। এর সাথে সাথে উনি কী করেছেন, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছেন। এর চাইতে সাহসিকতার কাজ কিন্তু তখন হতে পারে না। এবং মহান আল্লাহর প্রতি সকল কাজে অবিচল আস্থা এবং বিশ্বাস, সেটি হবে সকল কাজের ভিত্তি। এই এত বড় কথা বলার মতো সাহসের মধ্যে দিয়ে উনি কিন্তু বুঝিয়েছিলেন যে উনি রিপ্রেজেন্ট করেন এমন একটা শক্তিকে, যে শক্তি শুধুমাত্র প্রো ইসলামিক যে শক্তি সেটা যেরকম, একই সাথে সাথে উনি কিন্তু গণতান্ত্রিক বিশ্বাসকেও প্রতিষ্ঠিত করেছিলেন, সমাজতন্ত্র নামক শব্দটিকে উনি ছড়িয়ে দিয়েছিলেন। তো সুতরাং সব কিছু মিলে আমাদের দিন শেষে এটাই বুঝতে হবে, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে তাদের মানুষের যে চাওয়া, সেই চেতনাটা কিন্তু একটা সত্যিকার অর্থে মধ্যপন্থা একটা চেতনা, সেটাকে আমরা যেন ধারণ করতে পারি। অনেক ধন্যবাদ আলমগীর পাভেল। ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, আপনাকেও ধন্যবাদ। আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি, তবে আপনি আবার চ্যানেল আইতে আসবেন এবং আপনি আমি আপনাকে এক মিনিট একটা কথা বলে দিই। নিশ্চয়ই। বাংলাদেশ জামাত ইসলাম গত 15 বছর দুইটা মিনিস্ট্রি চালাইছে। বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে বেশি ওয়ার্কিং ক্লাস ওম্যান বাংলাদেশ জামাত ইসলামের সদস্য। বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ব্যাংক, ইবনে সিনার মতো প্রতিষ্ঠানগুলোতে সবচেয়ে বেশি মেয়েরা কাজ করে। বলে কি আপনাদের প্রতিষ্ঠান নাকি? বলে দিচ্ছি আপনাকে, এগুলোতে বাংলাদেশ জামাত ইসলামের এগুলো পরিচালিত হচ্ছে। অন্যকে কি বলে দেয় না, আমি বলে দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামের পরিচালিত প্রতিষ্ঠান, এতে বিষয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। এগুলোতে মেয়েদেরকে যেভাবে রাখা হয়েছে সেটাকে অন্যভাবে দেখা। আর একটা জিনিস, আপনি ধর্ম নিরপেক্ষতা যে বিশ্বাস করে, লেট দেম বিলিভ ইট, কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য, যেটা বললেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শোনেন, আমি কি চাইবো এই দেশে আমি এমন একটা ইসলামী এমন একটা বিধান, ওই যে বললেন ভাই, বিশ্বাস করতে, যেটা দ্বারা আমি শিরক হয়ে আমি পৃথিবী থেকে জাহান্নামে চলে যাই। আমরা সবাই জান্নাত চাই, হু ডোন্ট ওয়ান্ট। না, আমরা তাকে মেরে ফেলবো কেন? মেরে ফেলার কথাটাই আসতেছে কেন? Why you are thinking যে জামাত ইসলাম আসলে যে বিশ্বাস করে ধর্মকে তাকে মেরে দিবে? না, কারণ আপনারা একটা জিনিস দেখেন, যে আপনারা বরং 15 বছরের জুডিশিয়াল ক্লিন করে আপনি শাপলা চত্বরে আপনি তো কাউমি মাদ্রাসার ছেলে পেলেকে, যারা মাদ্রাসার এতিম বাচ্চাগুলোকে, তাদেরকে আপনি গুলি করে মেরে ফেলে দিলেন। তখন আপনার সাম্প্রদায়িকতা কোথায় ছিল? আমরা জামায়াত ইসলামের ব্যাপারে কথা বলছিলাম, আমরা উগ্রপন্থার ব্যাপারে কথা বলছিলাম। আমরা সবাই বলছি কিন্তু মধ্যপন্থা, এবং ইসলামে কোনো উগ্রপন্থার জায়গা নাই। There is no place for fundamentalism or extremism in Islam. এবং এইটার ন্যারেটিভটা কোনোভাবেই জামাত ইসলামের সাথে ফিটিং করা যাবে না। তবে আমরা কোনো এক কারণে ইবনে সিনার একজনকে আসলে ডাক্তারি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, সেটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, এবং ইবনে সিনাকে নিয়েও কিন্তু অনেক কমপ্লেইন আছে। আপনারা এখন কথা বলি, কারোর বিরুদ্ধে যে স্পেসিফিক এলিগেশন থাকে তাকে আপনি রেখে দিবেন? আপনার বোন, এক বোনই এই কমপ্লেনটা করছে, দিস ওয়ার্কিং এনভায়রনমেন্ট ইজ গোয়িং ব্যাড, ওই এক আপাইব করলো যে ওই ডাক্তার সাহেবের জন্য এটা খারাপ হচ্ছে, তাহলে আমি তাকে রেখে দিব? আপনার তারা স্যালুট করে এটাকে সমর্থন করা উচিত। তবে সে তো আসলে অভিযোগটা জানিয়েছে যে তার একটা ইনকোয়ারি করবে, সেটা তো আইবিএস এর ব্যাপার, সেটা আমাদের না। এটা যে আপনি জামাত ইসলাম কেন লেভেলাইজ করবেন? সেটাকে বিচার প্রক্রিয়ায় তো নিতে হবে, না অবশ্যই করা যায় না, কেন যাবে না? আপনার আছে না, আপনি যে কোনো জায়গায় চাকরি করলে, আপনি এখানে চাকরি করেন, আপনার একটা রুলস আছে না? তবে সে যে অভিযোগটা করেছে সেখানে সে উল্লেখ করেছে যে তার কোনো ব্যক্তিগত মতামত আপনি একজনকে দিয়ে কেন এতগুলো মেয়ের নিরাপত্তা দিচ্ছি, সেটাকে তো আপনার বাহবা দেওয়া উচিত। ধন্যবাদ শাহরিয়ার কবির, জামাত ইসলাম আসলে আপনি বড় মোর সিকিউর। ওকে, আমরা কিন্তু এটাই চাই আসলে, সবাই একটু রাষ্ট্রপতি সেই জায়গায় যদি একটা সুষ্ঠু তদন্ত হলে বিষয়টা অবশ্যই তদন্ত হতে হবে, একদম আমরা আইনি প্রক্রিয়া আসতে চাই, সকলের মধ্যে সাসপেন্ড হবে। শাহরিয়ার কবির, আমি আপনাকে যেটা বলছি, আপনি চ্যানেল আইতে আসবেন এবং সব জায়গায় যাবেন, কারণ কোনো গণমাধ্যমকে না করা উচিত না, এবং গণমাধ্যম কিভাবে ইমপ্রুভ করতে পারে সেই দিকে আমরা যাব, এবং কোনো গণমাধ্যম যেন বন্ধ হয়ে না যায়, সেটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশের রাজনীতি আসলে জামায়াতে ইসলাম ক্ষমতায় আসুক বা এনসিপি ক্ষমতায় আসুক বা বিএনপি, যেই দলই বলি না কেন, আমাদের আরো অনেক রাজনৈতিক দল রয়েছে, সেগুলো নিয়ে আমাদের বেশি বেশি কথা বলা উচিত। যেই দলই ক্ষমতায় আসুক, সেই দল হবে আমাদের দল, আমাদের নির্বাচন হবে সুষ্ঠু। এই প্রত্যাশায় সকল উগ্রপন্থার বিরুদ্ধে আমরা যে একটি মাঝামাঝি পন্থায় অবলম্বন করব এবং সকলেই নিরাপদে থাকব, এমন একটি বাসযোগ্য বাংলাদেশ আমরা পাবো, এবং বহির্বিশ্বেও আমাদের মর্যাদা সমুন্নত থাকবে, সেই প্রত্যাশায় ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।